একটি বিশ্বাসঘাতকতা যা বদলে দিয়েছিল এক নারীর পুরো জীবন। যে মানুষটিকে নিজের ভবিষ্যৎ ভেবেছিল সেই মানুষই তাকে ফেলে চলে যায় অন্য কারো কাছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, কারণ অপমানের সেই আগুন থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। রাজধানীর পথে তার দেখা হয় এক রহস্যময় কমান্ডারের সঙ্গে, যার চারপাশে ঘুরপাক খাচ্ছে ক্ষমতা, ষড়যন্ত্র আর মৃত্যুর ছায়া। একদিকে রাজদরবারের অন্ধকার গোপন রহস্য, অন্যদিকে তিন নারীর স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার লড়াই। কিন্তু প্রশ্ন হলো, সত্যের খোঁজে এগোতে গিয়ে তারা কি নিজেদেরকে হারিয়ে ফেলবে, নাকি খুঁজে পাবে এমন কিছু যা তাদের জীবন চিরতরে বদলে দেবে? ভাঙা স্বপ্নকে আবার জোড়া লাগতে পারে? হারিয়ে যাওয়া সম্মান কি ফিরে পাওয়া যায়? আর মানুষের সবচেয়ে অন্ধকার সময় কি কখনো নতুন আলোর পথ দেখাতে পারে? আজকের গল্প শুধু প্রেম বা প্রতিশোধের নয়, এটি আত্মমর্যাদা, বন্ধুত্ব, সাহস এবং জীবনের প্রতিটি পতনের পর আবার উঠে দাঁড়ানোর এক অনুপ্রেরণামূলক যাত্রা। তো চলো রহস্য, আবেগ আর জীবনের গভীর সত্যে ভরা এ ড্রিম অফ স্প্লেন্ডারের গল্পে প্রবেশ করি। গল্পের শুরুতেই আমরা রাজধানীর সিকিউরিটি অফিস দেখতে পাই। সেখানে একটি কেসের তদন্ত চলছিল। কিছু লোককে ধরে এনে উল্টো করে ঝুলিয়ে টর্চার করা হচ্ছিল তাদের মুখ থেকে কথা বের করার জন্য। সেখানে আমরা গল্পের হিরো চিয়ানফানকে দেখি। একজন লোক সব সত্যি বলবে বলে স্বীকার করে এবং সে একটি পেইন্টিংয়ের কথা বলে। তখন চিয়ানফান ওই লোকটিকে জিজ্ঞেস করে, পেইন্টটি কোথায়? লোকটি চিয়ানফানকে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সে বলতে থাকে, লিভিং ডেভিল, অর্থাৎ জীবন্ত শয়তান। অর্থাৎ চিয়ানফান এতটাই রুড কমান্ডার যে সবাই তাকে লিভিং ডেভিল বলে ডাকে। তো লোকটি বলে যে পেইন্টিংটি চিয়ানতাং নামের একটি গ্রামে রয়েছে। এটা শুনে চিয়ানফাং সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আমরা চিয়ানতাং গ্রাম দেখি, যেখানে একটি মেয়ে একটি বাঁশের ভেলা ভাসিয়ে কোথাও যাচ্ছিল। এই মেয়েটিই হলো এই গল্পের হিরোইন ঝাও পেনার। সে ভেলা ভাসাচ্ছিল আর মনে মনে বলছিল, পিচ ব্লসমও হয়ে গেছে। ও ইয়াং, তুমি কেন এখনও ফিরে আসলে না? ও ইয়াং হলো তার স্বামী। তার স্বামী শহরে গিয়েছে বাণিজ্যের উদ্দেশ্যে, তবে তার প্রধান উদ্দেশ্য হলো রাজপরিবারের কর্মচারী হওয়া। পেনারকে দেখে একটি মহিলা তাকে ডেকে ওঠে আর বলে, পেনার, আমি আজ সকালে ইম্পেরিয়াল পরীক্ষায় সাকসেসের ওনারে একটা নতুন কেক বানিয়েছি ওসমান্থাস ফুলের মধু ব্যবহার করে। তুমি একটা টেস্ট করে দেখো ভালো হয়েছে কিনা। এই মহিলাটির নাম হলো সাননিয়াং। ওরা দুজন মিলে একটা টি স্টল চালায়, যেটার নাম হলো ঝাওয়ের চা ঘর। সেখানে পেনার বিভিন্ন রকমের চা বানায় আর সাননিয়াং বানায় বিভিন্ন রকমের কেক। পেনার বলে, আমার খেয়ে দেখতে হবে না, আমি জানি এটি সুস্বাদু হয়েছে। লোকজন বলে যে তারা আমার চা ঘরে চা খেতে আসে, কিন্তু আমি জানি অনেকে শুধুমাত্র তোমার কেক খেতেও আসে। এরপর আমরা ওদের টি হাউস দেখি। সেখানে বেশ কিছু কাস্টমার আসে, যাদেরকে নিয়ে ওরা দুজন ব্যস্ত ছিল। তখন আমরা দেখি ওদের টি হাউসে চিয়ানফাং ও তার সহচর এসেছে। চিয়ানফান সেখানে পেনারকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে, আর তার সহচর তাকে পেনারের সম্পর্কে বলছিল যে এটি এই গ্রামের বেস্ট টি হাউস। মিস ঝাও এখানে বিভিন্ন ধরনের চা বানান এবং সে টি আর্টও করতে পারেন। এখানকার চা অনেক মজা, আর মিস ঝাও অনেক গর্জিয়াস। চিয়ানফাং বলে, তাই নাকি? এই কেসের তদন্ত শেষ হলে আপনি আমার সাথে রাজধানীতে যাবেন। এর চেয়ে ভালো কিছু দেখার সুযোগ করে দেব। এইসব কথা আবার পেনার শুনছিল। তখন সেখানে একদল ডাকাত ঢুকে পড়ে আর সবাইকে জিম্মি করে লুট করতে থাকে। তখন পেনার আর সাননিয়াং মিলে ওই ডাকাত দলের দফা রফা করে ছাড়ে। চিয়ানফান বসে বসে এই সব কিছু দেখছিল। সে খুব ভালোভাবে পেনারকে লক্ষ্য করছিল। তবে শেষে একটা ডাকাত পেনারকে অ্যাটাক করতেই যাবে, তখন চিয়ানফাং পেনারের হাত ধরে সরিয়ে ফেলে আর বাঁচিয়ে নেয়। এরপর রাজার সৈন্যরা এসে ডাকাতদেরকে ধরে নিয়ে যায়। চিয়ানফাং যখন চলে যাচ্ছিল, তখন পেনার তাকে লিরিং বুদ্ধা টি সার্ভ করে তার জীবন বাঁচানোর জন্য। সে চিয়ানফাংকে ধন্যবাদ দেয় তার জীবন বাঁচানোর জন্য এবং বলে যে এই চাটা তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আনতে দেওয়া হয়েছে। এটা গ্রহণ করলে পেনার অনেক খুশি হবে। চিয়ানফাং বলে, তুমি মার্শাল আর্টও জানো না, তবুও তুমি তাদেরকে হেল্প করলে। যদি তুমি অনেক বেশি আহত হতে কিংবা মারা যেতে, তাহলে কি তুমি আফসোস করতে না? পেনার বলে, না, আমি যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেই, তখন সেটা যেভাবেই শেষ হোক না কেন, আমি কখনোই আফসোস করি না। তখন সেখানে একজন সৈন্য এসে চিয়ানফাংকে বলে, তুমি রাজধানী সিকিউরিটি অফিস থেকে এসেছো, তোমাকে দেখে তো কোনো সিকিউরিটি অফিসার মনে হয় না। তখন সেখানে চিয়ানফাংয়ের ওই সহচরটা এসে চিয়ানফাংয়ের পরিচয়ের ওই টোকেনটা দেখায়, যেখানে লেখা ছিল রাজধানীর সিকিউরিটি অফিসার। তো এটা দেখে ওই লোকটা সরি বলে মাফ চাইতে শুরু করে। কিন্তু আমরা দেখি পেনার ওই
টোকেনটা দেখার পর থেকে একটু অন্যরকম হয়ে যায় এবং সে ইচ্ছা করেই তার হাতের চাটা ফেলে দিয়ে বলে যে সে এখন আর এই টি সার্ভ করতে পারবে না। সে তখন চিয়ানফাংয়ের কাছে ক্ষমা চায়। চিয়ানফাং বলে যে আরেকটা টি বানিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু প্যানার বলে যে তার কাছে এখন আর চা বানানোর কোনো কিছু নেই, কারণ পানি শেষ হয়ে গিয়েছে এবং স্টোভও আর জ্বলছে না, তাই সে এখন আর চা বানাতে পারবে না। তখন চিয়ানফাং বলে স্টোভ না জ্বললে সেটাকে জ্বালাও এবং পানি শেষ হয়ে গেলে পানিকে আবার গরম করো, কিন্তু চা তোমাকে বানাতে হবে। আমি যখন ভেবেছি এখানে আমি চা খাবো, তাহলে আমি এখানে খাবো। প্যানার বলে আমাকে ক্ষমা করুন, আপনার যদি খুব বেশি পিপাসা লাগে তাহলে আপনি পাশের অন্য কোনো টি স্টল থেকে কোনো চা পান করে নিন। চিয়ানফাং তখন প্যানারকে হুমকি দেয়, বলে যে সে যদি চিয়ানফাংকে কোনো টি সার্ভ না করে তাহলে চিয়ানফাং এখনই তার এই চা ঘরটাকে ভেঙে দিবে। এটা শুনে তখন প্যানার ভিতরে যায়, আর তখন সানইয়ান প্যানারকে বলতে থাকে যে সে হলো সিকিউরিটি অফিসার, কেন শুধু শুধু তার সাথে লাগতে যাচ্ছ। এরপর প্যানার চা বানাতে থাকে, তবে চায়ে সে উল্টাপাল্টা কিছু একটা দিচ্ছিল, যেটা দেখে সানইয়াং ওকে ওটা দিতে না করে, কিন্তু প্যানার বলে আমি এখন সুযোগ পেয়েছি ওদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এরপর আমরা দেখি বাইরে বসে বসে চিয়ানফাং আর তার ওই সহকর্মী কথা বলছিল তাদের কাজ নিয়ে। তখন সেখানে প্যানার ওদেরকে চা আর কেক সার্ভ করে। চিয়ানফাং চা মুখে দিয়েই বলে সাপ আর ভীমরুল দুইটাই বিষাক্ত, তবে একজন নারী তার চেয়ে বিষাক্ত হতে পারে। এটা শুনে তার সহচরটা বলে শয়তান মহিলা, তোমার সাহস কিভাবে হয় এভাবে জনসম্মুখে আমাদেরকে বিষ দেওয়ার। প্যানার বলে আমি এগুলোতে কোনো বিষ মিশাইনি, আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে আমার এই রূপার চুলের কাঁটাটা দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। চিয়ানফাং বলে ড্রাগন এবং ফোনিক্স বল চা, নাশপাতি আর পিচ ফল, এইসব ফলগুলো খুব সাধারণ মিষ্টান্ন মনে হয়। এখানে সবচেয়ে স্মার্ট ডিশ হচ্ছে মুগ ডালের কেক। মানুষ ব্রেইনলেস হলে চায়ের সাথে এই টাইপের কেক খায়। এরপর সে ওই চা আর ওই কেকের উপাদানের কথা বলে, যেগুলো একসাথে খেলে সে এখন তো ঠিক থাকবে, তবে 4-5 ঘন্টা পর ডায়রিয়া আর বমির কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাব। অর্থাৎ প্যানার এখানে পেট খারাপ হওয়ার কিছু একটা মিশিয়েছিল, কিন্তু সে এখানে একদমই অস্বীকার করে, বলে যে তুমি কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। চিয়ানফাং তখন বলে যখন তুমি ওই ডাকাতদের সাথে ফাইট করছিলে তখন তোমার ওই ফাইটের যেই সিস্টেমটা ছিল সেটা লুইয়াও ডান্সের একটা স্টেপ ছিল। যতটুকু আমি জানি এইসব ডান্সাররা কখনোই ভদ্র হতে পারে না, এমনকি যখন তুমি তোমার কাস্টমারদেরকে চা সার্ভ করো তখন তুমি ইচ্ছাকৃতভাবে ন্যাকামি করো। এসবই কোনো অপরাধ নেই, কিন্তু তুমি কোন পতিতালয়ে কাজ করতে। প্যানার তখন রাগে বলে আমি খুবই সাধারণ একজন মহিলা, প্লিজ কোনো বাজে কথা বলবেন না। চিয়ানফাং বলে কথা শুনে মনে হচ্ছে সে হয়তো একজন পারিয়া ছিল। পারিয়া মানে হচ্ছে সমাজচ্যুত ব্যক্তি বা নিচু জাতির ব্যক্তি, যাদেরকে সমাজ থেকে বহিষ্কার করা হয়। চিয়ানফাং বলে ভালো, তো তোমার এক্সপিরিয়েন্স বলো। কিন্তু প্যানার চুপ থাকে। তখন চিয়ানফাং বলে যেহেতু তুমি আমাদের সিকিউরিটি অফিসকে ঘৃণা করো তাহলে অবশ্যই তুমি আমাদের জব সম্পর্কে জানো, তাই তুমি যা কিছু জানো সব কিছু সত্যি কথা বলে দাও। যদি তুমি সত্যি না বলো তাহলে আমি তোমার সাথে এমন কিছু করব যেটা দেখে পুরো চিয়ানতাং গ্রামের লোক জানতে পারবে যে তুমি আসলে কি করেছিলে। প্যানার তখন বলতে থাকে যে আমার নাম প্যানার, আমার বয়স 24 বছর। যখন আমার 9 বছর বয়স ছিল তখন আমি আমার বাবার অপরাধবোধের কারণে একজন অফিসিয়াল স্ল্যাব বা রাজকর্মচারী ছিলাম। আমি হাংজৌ মিউজিক ব্যুরোর একটা মিউজিক প্রস্টিটিউটে কাজ করতাম। আমি জানি তুমি কোনো অজ্ঞ গ্রাম্য মহিলা নও, কিন্তু অনমনীয় গাছও সহজে ভেঙে যায়। আশা করছি তুমি আমার কথাগুলো বুঝতে পারবে। এটা বলে চিয়ানফাং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি প্যানার তার ছোটোবেলার কথা মনে করে, যেখানে আমরা দেখতে পাই প্যানারকে খুব ছোটোবেলা থেকে একটা মিউজিক প্রস্টিটিউটে দেওয়া হয়েছিল, অর্থাৎ যেখানে নেচে গিয়ে পুরুষদের মনোরঞ্জন করা হতো। তার ছোটোবেলাটা ছিল খুবই কষ্টের। সে এসব কিছুই ভাবছিল, তখন সেখানে সাননিয়াংয়ের ছেলে তার সাথে দুষ্টুমি করে। সে এখানে ক্লাস বাঙ্ক করে এসেছে, এটা দেখে তার মা তাকে দৌড়ানি দেয়। এরপর সেখানে আমরা একজন ছেলে এবং একজন মেয়েকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো ইনপিং। সে হলো একটি অনাথ মেয়ে, প্যানারের কাছে এসে মানুষ হয়েছে। সে প্যানারকে তার বড় বোনের চোখে দেখে, আর প্যানারও তাকে তার নিজের ছোট বোনের মতোই দেখে। আসলে ইনপিংয়ের বড় বোন মারা যাওয়ার আগে প্যানারের কাছে ইনপিংয়ের দায়িত্ব দিয়ে যায় এবং তাদের সমস্ত সম্পদের দায়িত্বভার প্যানারের কাছে দিয়ে যায়। তো ইঝেং এখানে প্যানারকে ওই ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেয়। ছেলেটির নাম হলো ঝাউসি। সে এখানে এসে নিজের পরিচয় দেয় আর প্যানারের প্রশংসা করে। এরপর ওরা ভিতরে গিয়ে বসে। প্যানার ওদেরকে টি সার্ভ করে।
তখন ঝাউসি প্যানারের কাছে ইঝেংকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, কিন্তু প্যানার এই বিয়েতে রাজি হয় না। সে ইঝেংকে বলে, তুমি এখনও ছোট, তোমার এখনও বিয়ের বয়স হয়নি, আর তোমাকে যদি কেউ ঠকিয়ে চলে যায় তুমি টেরও পাবে না। আসলে প্যানারের কাছে এই ঝাউসিকে ঠিক মনে হচ্ছে না, কিন্তু ইঝেং প্যানারের কথা শুনতে চায় না। তো ইঝেং প্যানারের কথা শুনতে না চাইলে প্যানার বলে যে যদি সে প্যানারের কথা না শুনে তাহলে প্যানার তার বোনের রেখে যাওয়া কোনো সম্পত্তি তাকে দিবে না। তো এসব শুনে ইঝেং অনেক রেগে যায়। তারপর রাতের বেলা প্যানার কারোর সাথে দেখা করতে যায়, কিন্তু প্যানার যার সাথে দেখা করতে গিয়েছিল সেই একই ব্যক্তির সাথে চিনফানও তার সৈন্য নিয়ে দেখা করতে যায়। ওখানে ওই পেন্টিংটা খুঁজতে এসেছে সে। তো মিস্টার ইয়ান ওকে একটা ফেক পেন্টিং এনে দেয়। তখনই সেখানে একদল সৈন্য এসে অতর্কিত হামলা চালায়, আর এসবের মাঝে প্যানার ফেঁসে যায়। লড়াইয়ের এক পর্যায়ে চিনফাং অনেক বেশি আহত হয়ে যায়। তখন প্যানার সেখান দিয়ে দৌড়ে যাওয়ার সময় চিনফাং ওর দিকে একটা ছুরি ঢিল মারে, আর ওটা প্যানারের শরীরে গিয়ে লাগে। চিনফাং বলে, আমাকে বাঁচাও, ওই ছুরিতে বিষ ছিল, তাই আমি যদি মারা যাই তাহলে তুমিও মারা যাবে। প্যানার তখন চিনফাংকে বাধ্য হয়ে বাঁচায়। এরপর সে যখন চিনফাংয়ের কাছে অ্যান্টিডট চায় তখন চিনফাং বলে যে ওটাতে কোনো বিষ ছিল না। পরের দিন সকালবেলা প্যানার তার টি স্টলের সামনে গিয়ে দেখে যে আঙ্কেল ডি তার সাথে দেখা করতে এসেছে। সে তার হাজব্যান্ডের সাথে ছিল। সে অনেক বড় একটা খুশির খবর দেয় যে তার হাজব্যান্ড ওইয়াং এখন 3rd গ্র্যাজুয়েট হয়েছে। এটা শুনে তো প্যানার অনেক খুশি হয়ে যায়। সে আঙ্কেল ডিকে ভিতরে নিয়ে গিয়ে তার জন্য চা বানাতে যায়। সেখানে তখন সাননিয়াং দৌড়ে আসে। সাননিয়ান প্যানারের জন্য অনেক চিন্তিত ছিল। সাননিয়ানকে প্যানার এই খবরটা দিলে সাননিয়াংও অনেক খুশি হয়ে যায় আর প্যানারকে কনগ্রাচুলেট করতে থাকে। সেও খুব এক্সাইটেড হয়ে যায়, কিন্তু ওদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ আঙ্কেল ডি তাদেরকে আরেকটা খবর দেয়। খবরটা হলো ওইয়াং সেখানে কনসর্ট শিয়ানকে বিয়ে করবেন। গ্রেনডয়েনের পর সে ইন্সপেক্টর গাওয়ের মেয়েকে বিয়ে করবেন। ইন্সপেক্টর গাও হলো গুয়ানজি আর্মির মিলিটারি কমিশনার। এইসব শুনে তো প্যানার সেন্সলেস হয়ে যায়। সাননিয়াং আঙ্কেল ডিকে ধমকাতে থাকে যে ওইয়াং এঙ্গেজড হয়ে কিভাবে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করে। সে কি এই কনসার্টকে বলেছে যে সে এঙ্গেজড? আঙ্কেল ডি বলেছে, কিন্তু ওইয়াং আর মিস ঝাওয়ের তো পারিবারিকভাবে বিয়ে হয়নি। সাননিয়াং আরও রেগে যায় আর বলে, আমি, আপনি আর আমার পরিবারের 3 জন সদস্য, আমরা সবাই প্যানার আর ওইয়াংয়ের এঙ্গেজমেন্ট সম্পর্কে জানি। আঙ্কেল ডি বলে, আরে ওটা তো একটা মৌখিক এগ্রিমেন্ট ছিল, কোনো লিখিত সার্টিফিকেট তো নেই। তো এইসব বিষয় নিয়ে সাননিয়াং আর আঙ্কেল ডির মধ্যে তর্ক হচ্ছিল। আঙ্কেল ডি প্যানারকে নিচু জাত আর অসভ্য বলছিল। এতে সাননিয়াং আরও বেশি রেগে গিয়ে আঙ্কেল ডিকে পানিতে ফেলেই দিচ্ছিল। তখন প্যানার বলে, আর যাকে সে বিয়ে করছে সেও তো অসভ্য। নোবেল ফ্যামিলির হয়েও সে অন্য একজনের হাজব্যান্ডকে চুরি করছে। আমি যখন ওইয়ানের সাথে পরিচিত হয়েছিলাম তখন রেজিস্টার থেকে আমার নাম কাটা হয়েছিল, তাই এখন আমিও সভ্য, ভদ্র এবং সম্মানিত। তো যাই হোক, আসলে এই ওইয়ানের জন্য প্যানার অনেক কিছু করেছে, কিন্তু ওইয়ান সফল হয়ে ওকেই ছেড়ে দিল। ওরা 3 বছর একসাথে ছিল। ওইয়ান যাওয়ার সময় বলেছিল যে পরীক্ষায় পাশ করার পর সে প্যানারকে বিয়ের সব রিচুয়াল মেনে সবাইকে জানিয়ে বিয়ে করবে। এসব মনে করে প্যানার অনেক বেশি কষ্ট পাচ্ছিল আর কাঁদছিল। এরপর আমরা চিয়ানফাংকে দেখি। সে একটা মর্গে এসে একটি লাশের বডি থেকে কিছু একটা বের করে, যেখানে লেখা ছিল চিয়ানতাং। অন্যদিকে প্যানার আর সাননিয়াংকে দেখি। প্যানার আসলে আঙ্কেল ডি এর কথাগুলো বিশ্বাস করছে না। সে ভাবছে যে কেউ হয়তো ওইয়ানের ক্যারিয়ার আর নাম খারাপ করার জন্য চেষ্টা করছে। তাই প্যানার ডিসাইড করেছে যে সে রাজধানীতে গিয়ে ওইয়ানের কাছ থেকে সত্যিটা জানবে। সাননিয়াংও তাকে সাপোর্ট করে। তারপর প্যানার দেখতে পায় চিয়ানফাংয়ের সন্ধান চেয়ে পোস্টার লাগানো হয়েছে। সে ডেস্টিনি টেম্পলে গিয়ে প্রে করে যে সে যেন খুব দ্রুত ইস্টার্ন ক্যাপিটালে পৌঁছাতে পারে এবং তার স্বামী যাতে টাকা বা ক্ষমতার জন্য লোভী না হয়ে পড়ে এবং তার কাছে অবিশ্বাসী না হয়ে পড়ে। সে কোনো বর্তমান স্কলারের বউ হতে চায় না। সে শুধু চায় ওইয়ানের সাথে একসাথে বৃদ্ধ হতে। তো প্যানার প্রে করছিল, তখনই নিচে থেকে চিয়ানফাং ঝাও প্যানার বলে ডাক দেয়। এতে তো প্যানার অনেক ঘাবড়ে যায়। এরপর সাননিয়াংকে দেখি সে তার হাজব্যান্ড আর ছেলেকে দৌড়ানি দিচ্ছে, কারণ তার ছেলে পরীক্ষায় ফেল করেছে, কিন্তু তার হাজব্যান্ড তার ছেলেকে শাসন করতে দিচ্ছে না। সাননিয়াং চায় তার ছেলে পড়াশোনা করে কোনো অফিসিয়াল হোক, কারণ এই সমাজে ব্যবসায়ীদের খুব ছোট চোখে দেখা হয়। এরপর বাইশা ফেরিতে প্যানারকে দেখি।
মিস্টার ছ্যাং নামের এক লোককে সে তার জন্য যে কোনোভাবে একটা শিপ ম্যানেজ করে দিতে বলছিল। সে তাকে টাকাও দিতে চাইছিল, কিন্তু মিস্টার ঝ্যাং রাজি হচ্ছিল না, কারণ গতকাল রাতের মার্ডারের জন্য কোনো আউটসাইডারকেই শিপে তোলা হচ্ছে না। তো যাই হোক, পরে যে কোনোভাবে প্যানার আর চিয়ানফাং লুকিয়ে লুকিয়ে ওই শিপে উঠে পড়ে। ওরা বস্তা দিয়ে ওদেরকে ঢেকে নেয়। তখন প্যানারের ক্ষত থেকে রক্ত পড়ছিল, যে ক্ষতটা চিয়ানফানের আঘাতে হয়েছিল। তাই সে সেখানে একটা পর্দা টেনে দিয়ে ড্রেসিং করে নেয়। চিয়ানফাং বলে, তুমি একটি মিউজিক প্রস্টিটিউট ছিলে, তবুও তুমি একজন স্কলারকে বিয়ে করতে চাও। কোন ভদ্রলোক তোমাকে বিয়ে করার সাহস করবে? এটা বলে সে সাথে সাথে আবার সরি বলে নেয়, বলে মুখ ফুসকে বলে ফেলেছে। প্যানার কিছু বলে না, সে উল্টো মেডিসিনের বোতল দুটো চিয়ানফানকে দিয়ে বলে, তুমিও অনেক বেশি আহত হয়েছ, তাই ড্রেসিং করে নাও। কিন্তু চিয়ানফাং নিজে নিজে করতে পারছিল না। এরপর সে চিয়ানফাংকে ড্রেসিং করিয়ে দেয়, কিন্তু চিয়ানফাং তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। প্যানার তখন তার পকেটে একটা খাম পায়, যেটা ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্স ইয়ান ঝিউয়ের বিরুদ্ধে তদন্ত করার একটি অর্ডার। সে ওই অর্ডারটা পরে আবার ওখানে রেখে দেয়। ওই অর্ডারে ওই পেন্টিং সম্পর্কে লেখা ছিল,